আচ্ছা, আপনি কি সুস্থ আছেন? আপনাকেই জিজ্ঞেস করছি, আপনি কি সব দিক থেকে ঠিক আছেন? আপনি হয়তো জানেনও না। আপনি স্কুল, কলেজ, অফিস কাচারি করছেন, বাড়িতে রান্না করছেন, সন্ধ্যাবেলায় পার্টি করছেন, লং ড্রাইভে যাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনার হাই প্রেশার। হাই প্রেশার যে সবসময় লক্ষণ, উপসর্গ, সিমটম দেয়, এটা নয়। অনেক সময় অ্যাসিম্পটোমেটিকও হতে পারে হাই প্রেশার। তো এটা কিভাবে বুঝবো? এটা কতখানি মারাত্মক? এটা থেকে কি কি হতে পারে? আর হাই প্রেশার কেনই বা ইয়াঙ্গারদের মধ্যে এখন বাড়ছে? এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। ডক্টর প্রফেসর রাজদীপ দত্ত আমাদের সঙ্গে রয়েছে। নমস্কার। নমস্কার। আরও একবার স্বাগত হেলথ ফার্স্টে। ধন্যবাদ। স্যার, হাই প্রেশার এটা এখন ওই থাইরয়েড সুগারের মতোই আরো একটা রোগ, যেটা ঘরে ঘরেই দেখা যায়, বলা যায় নীরব ঘাতক। নীরব ঘাতক, একদম। তো স্যার, এটা যে সবসময় আমার ওই মাথা ঘুরছে, ঘাম দিচ্ছে, বুক ধড়ফড় হচ্ছে, হাই প্রেশার হচ্ছে, এরকমটা তো নাও হতে পারে। না, একদমই নয়, বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যায় না। এই নীরব হাই প্রেশারটা একটু বোঝার চেষ্টা করবো। এই তো তুমি একটা বিরাট কঠিন কোশ্চেন করে ফেলেছো, যে যেটা বোঝা যায় না সেটা বুঝবো কি করে। এই ধরনের কেসগুলো যে বিপজ্জনক অবস্থায় যে জায়গাটা যায়, অর্থাৎ হঠাৎ করে হার্ট অ্যাটাক বা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া, ঠিক আছে, স্ট্রোক, এগুলো যে হয় না, কোনোদিন কোনো তার সিমটম নেই, হট করে হলো, ঠিক আছে, এর পিছনে একটা নীরব সত্য কাজ করে। নীরব সত্য, যাদের ধরো কর্মকাণ্ডে বা যে ধরনের কাজ করছে প্রচন্ড ধরনের টেনশন বা অ্যাংজাইটি, অ্যাংজাইটি নিয়ে কাজ করতে হয়। ধরো এমন তুমি কোনো জায়গায় কাজ করো, তোমার ওপরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা প্রচুর প্রেশার থাকে, চাপ থাকে। বিভিন্ন ধরনের ক্ষেত্রে আমি দেখেছি অনেক আইএসরা, আইপিএসরা আসেন আমাদের কাছে, তাদের মধ্যেও আমি এই ধরনের রোগের প্রবণতাটা অনেক বেশি দেখেছি। প্রচন্ড প্রেশারে, অথচ তারা শরীরকে ঠিক রাখতে হবে, সবকিছু করতে হয়, কিন্তু এই হাইপার অ্যাংজাইটি তাদেরকে না, তাদের ঘুমটা উড়িয়ে দিয়েছে। এখানে একটাই জিনিস চেনার জায়গা, অ্যাংজাইটি যদি অতিরিক্ত হয় না, তুমি দেখবে তোমার রাত্রির বেলায় ঘুম আসছে না। এই একটা জায়গা থেকে তুমি বুঝতে পারো যে তোমার ব্লাড প্রেশার হাই হচ্ছে ভেতরে ভেতরে, চাই ও সিমটম দিক আর না দিক। তোমার যদি দেখা যায় 14-15 দিন কন্টিনিউয়াস তোমার ঘুম হচ্ছে না, তুমি জেগে থাকছো, তোমার শরীর ম্যাজ ম্যাজ করছে, বা তোমাকে আবার সঙ্গে সঙ্গে কাজ করতে যেতে হচ্ছে, ম্যাজ ম্যাজে শরীর নিয়ে যেতে হচ্ছে, এই দুটো সিমটম ছাড়া তুমি বুঝতেই পারবে না। হয়তো তোমার ঘাড় হাত পায়ে ব্যথা নেই, ঘামছো না হয়তো, কিন্তু তোমার এই যে অ্যাংজাইটি, এই অ্যাংজাইটিটা মারাত্মক লেভেলের উঠে গেছে। হয়তো তোমাকে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে এই 2 ঘন্টার মধ্যেই এই কাজটা করতে হবে, অথচ তুমি বুঝতে পারছো যে 2 ঘন্টা কেন, 20 দিন সময় দিলেও তুমি এই কাজটা করতে পারবে না। এই যে মানসিক চাপ, একদম 100% সাডেন রাইজ অফ ব্লাড প্রেশার এই কারণেই হয়ে থাকে। এবং এটা সাডেন তো হয় ঠিক কথা, কিন্তু সাডেন হয়তো ভেতরে ভেতরে অনেক দিন থেকে তার একটা হিস্ট্রি চলতে থাকে। এবার সাডেনটা যেদিন হয় তার সাথে আরো কিছু সিমটম এর সাথে কানেক্টেড। ধরো তুমি একটা খুব চাপ খেয়েছো, প্রচন্ড চাপ খেয়েছো, অফিস থেকেই হয়তো দেখা গেল, বা পরিবার থেকেও হয়তো দেখা গেল, ঠিক আছে, পারিবারিকও তুমি চাপ খেতে পারো, অফিসের চাপও খেতে পারো। খাওয়ার পর তুমি রয়েছো কিন্তু খুব চিল এসিতে, ভালো করে বুঝবে, এখন গরম এসছে, ঘর থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে রাস্তায় হয়তো দেখা গেল 5 মিনিট কি 10 মিনিটের হেঁটে হয়তো তোমাকে কোনো জায়গায় যেতে হবে। তুমি যে যাতে রোদ্দুরে বেরোলে 2 মিনিট থেকে 3 মিনিট হাঁটার পরেই তুমি হঠাৎ করে দেখা গেল মাথা ঘুরে অন্ধকার হয়ে পড়ে গেল। এবার যে সিচুয়েশনটা, সেটা অতিরিক্ত ঠান্ডার মধ্যে ছিলে, তারপর অতিরিক্ত গরমে চলে এলে, এই যে টেম্পারেচার ডিফারেন্সটা হলো, তাতেও শরীরে কিন্তু ট্রিগার করলো ওই জিনিসটাকে আরো বাড়াতে। এই দুটো ট্রিগার যদি এক জায়গায় হয়ে যায়, মানে একদিকে তুমি চাপ খেলে, একদিকে তুমি এরকম ভাবে বেরোলে, তাহলে তার ক্ষেত্রে সিভিয়ারিটিটা মর্টালিটি পর্যন্ত হতে পারে। তাহলে স্যার, মানে বাঁচার উপায় একটাই, চাপ নেবেন না এটা বলতে পারি না, কারণ চাপ না নিলে কিছু হবেই না। তাহলে চাপ নেবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে চাপ নেওয়ার মতো মানসিকতা তোমার শরীরের মধ্যে তৈরি করতে হবে, তবেই তুমি কিন্তু চাপটা নিতে পারবে। আর আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা চাপ নেওয়ার মানসিকতা না তৈরি করেই চাপটা নিয়ে নেয়।
তার জন্য দরকার হচ্ছে কি প্রপার মেডিটেশন করতে হবে। মেডিটেশন করলে তোমার মানসিক শক্তিটা বাড়বে, তোমার চাপ নেবার ক্ষমতা বাড়বে, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে মনকে অনেক বেশি উজ্জ্বল এবং প্রচ্ছন্ন রাখতে হবে, হাসি খুশি রাখতে হবে, যাতে কোনো ধরনের টেনশন বা এনজাইটি যেটা আসবে সেটা যেন তোমার ওপর হাবি না হতে পারে, অর্থাৎ তোমার ঘুমের যেন কোনো রকম ভাবে ব্যাঘাত না ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা টেনশন বা অ্যাংজাইটিতে থাকে, আমাদের কাছে তো অনেকেই আসে, অনেক পলিটিক্যাল ফিগারও আসেন, হ্যাঁ, অনেক নর্মাল লোকও আসেন, অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ ফিগার আসেন, যারা দেখায় প্রত্যেকের মধ্যে দেখেছি যখনই একটু ঘুমের ডিস্টার্ব হলো তো তারা তখন ভাবছে, যেহেতু আমাদের কাছ থেকে শুনে যে ঘুমের ডিস্টার্বটা যেন না হয়, অতএব তারা কি করে, সঙ্গে সঙ্গে একটা পিল নিয়ে নেয় ঘুমের। এটা কিন্তু মানে সে উইদাউট ডক্টর কনসালটেশনই কিন্তু নিচ্ছে, ঠিক আছে, যার ফলে ব্যাপারটা কি হচ্ছে, ওর নার্ভটা আস্তে আস্তে ডাউন হচ্ছে। এবং এই জিনিস যদি সে 5 বছর 6 বছর ধরে কন্টিনিউয়াস করতে থাকে, তার পার্কিনসন জেনারেট হয়ে যাচ্ছে, নার্ভের ডিসঅর্ডার তৈরি হয়ে যাচ্ছে। চাহিদার ইঁদুর দৌড়, এটাও কোথাও এইটা তুমি কম তখনই হবে যখন তুমি জিরো থটে নিজেদেরকে নিয়ে যেতে পারবে। আমরা সাধারণ মানুষরা মেডিটেট করতে ভুলে গেছি। আমরা যদি মেডিটেট করি ঠিক মতো, আমরা যদি একটু মিনিট, আমাদের পড়াশোনাটাও ভালো হবে, তার সাথে আমাদের স্বাস্থ্য, আমাদের সব থেকে বড় কথা মন। আর ভগবানকে পাওয়ার জন্য মেডিটেশন আমি ওরকম ভাবে বলছি না, কিন্তু যদি মেডিটেশন করি তাহলে আমাদের অ্যাড্রিনালিন গ্রন্থি, অ্যাড্রিনালিন যে হরমোন, সোমাটোট্রপিক হরমোন, এই হরমোনগুলোর উপর কন্ট্রোল পাবো, পিটিউটারি, থাইরয়েড হরমোন, হ্যাঁ, এইগুলোর উপর কন্ট্রোল পাবো। তাহলে কি হবে, এই হরমোনাল ডিসঅর্ডার গুলো হতে থাকবে না, হঠাৎ করে চিড়চিড়া হয়ে যাবে না মানুষ, হ্যাঁ, অনেক দেখবে সামান্য কারণে খুব রেগে যায়, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো তাদের ক্ষেত্রে ওভার রিঅ্যাক্ট করে যায়। এগুলো কি বলতো, তাদের একটা হরমোনাল ডিসঅর্ডার অলরেডি হয়ে গেছে, সে আর নিতে পারছে না। একদম, অর্থাৎ মেডিটেশন এবং প্রপার ঘুম এবং তার সাথে হচ্ছে গিয়ে যে খাবার দাবার খাবে, ফুড হ্যাবিট, যে খাবার দাবার খাবে সেই খাবার দাবারের মধ্যে অতিরিক্ত তেল ঝাল মশলা যেন না থাকে, কারণ অতিরিক্ত তেল ঝাল মশলাকে ডাইজেস্ট করার জন্য এবং তাকে ঠিকমতো অ্যাসিমিলেশন করার জন্য একটা ব্যাপক পরিমাণে শক্তি খরচ হয়। সেটাও কিন্তু নর্মাল ডায়েট, যেটাকে আমরা বলি নর্মাল ডায়েট, সেই নর্মাল ডায়েটের মধ্যে প্রপার কার্বোহাইড্রেটের প্রপার প্রোটিন থাকলেও, হ্যাঁ, জলটাকে দেখে খেতে হবে। জল আমাদের শরীরে 3.5 লিটারের কাছাকাছি জল খেতে হয়, কারণ আমাদের 4 লিটার 4.5 লিটার রক্ত পরিশোধন করতে জলের একটা ভূমিকা বিরাট। তো আমাদের দেখা যায় যে বেশিরভাগই আমরা একদম তোমার সামনেই বলছি, অন ক্যামেরা বলছি, বেশিরভাগ আরো জলগুলো যারা খায়, আরো জলগুলোতে রিভার্স অসমোসিস প্রচন্ড পরিষ্কার জল হয়, সেই জলগুলো অ্যাকচুয়ালি অ্যাসিডিক হয়, আমাদের শরীরে গিয়ে খুব একটা কাজ করতে পারে না। এই জলগুলোর তুমি যদি অ্যালকালাইন বেস দেখো, তুমি দেখবে অ্যাসিডিক বেস 5.5 এর কাছাকাছি পাবে। আর নুন অবশ্যই সন্ধব লবণ যদি খাবারের মধ্যে বেশি খাওয়া যায়, তাহলে দেখা যায় যে আমাদের যে আয়োডাইজ নুন, এইগুলো শরীরের মধ্যে ডাইরেক্ট বেশি খাওয়াতে ব্লাড প্রেশারটা বাড়তে থাকে। তো সেক্ষেত্রে যদি নুনটা যদি সন্ধব লবণ খাওয়া যায়, এবং যেটা রক সল্ট বলে, যেন পাথরে নুন, অনেক জায়গায় গুঁড়ো পাউডার পাওয়া যায়, ওর মধ্যে মিলাবাট থাকে, তো জন্য আমি বেসিক্যালি আমার পেশেন্টদেরকে বলি যে পাথরে নুনটাই কিনে খাবেন। পাথরে নুনটাকে একটু গুঁড়ো করে মিক্সিতে বেটে নিলেই, মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেই একদম নর্মাল পাউডার নুনের মতো হয়ে, ওটাই খাইয়ে নিলে আমার মনে হয় মিনারেলসও পাওয়া যায়। মিনারেলস ডেফিসিয়েন্সির জন্য এই জিনিসগুলো ঘটে থাকে, যে স্ট্রোকস বা এই যে জিনিসগুলো যে সাডেন হাই নিচ্ছে, এই সাডেন হাইটা হবে না, প্রতিরোধ করা যাবে, এবং মানুষ খুব কম ভাবেই, খুব সামান্য ভাবেই কিন্তু সুস্থ থাকতে পারবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের হাতে ছোট ছোট উপায় কিন্তু রয়েছে। এজন্যই আমার বারবার ডক্টর রাজদীপ দত্তের কাছে আসা, কারণ স্যার এত সুন্দর আমাদের হাতে থাকা উপায়গুলো বলে দেন, বুঝিয়ে দেন, যেটাতে কিন্তু আমরা প্রাইমারিলি আমাদের হেলথ চেক আপের মতো করে আমরা বাড়িতেই নিজেদেরকে সুস্থ রাখতে পারি। এই উপায়গুলো বলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এবং সবাই হেলথ ফার্স্ট চ্যানেলের সঙ্গে থাকুন, কারণ এনারা দীর্ঘদিন ধরে থেরাপিউটিক কাজগুলো করে থাকেন। আমি আছি হেলথ ফার্স্টের সাথে, আপনারাও থাকুন। আমার মনে হয় হেলথ ফার্স্ট এইভাবেই সুস্থতার দিকে মানুষের জন্য এগিয়ে যাবে আগামী দিনে। আপনারা সবাই আশীর্বাদ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।